চাচি বসেন। চাচি আপনি ব্যথা পান নাই তো? না রে মালিক, ব্যথা পাইনি। আসলে আজকাল শরীরে বল শক্তি পাই না রে, মাথাটা খালি ঘুরে আর শরীরটা কাঁপে। দেখ আমি তরকারি দিলে ফালাই দিলাম। চাচি আপনার একটা পোলা ডাক্তার, একটা পোলা ইঞ্জিনিয়ার, এমন প্রতিষ্ঠিত পোলাপান থাকার পরও আপনি এখনো নিজে রান্না বান্না করে খান কেন কোন তো? আমার পোলার বড় তো বাড়িতে থাকে না, আমি তো একলা একলা বাড়িতে থাকি। এর লেগে তো রান্না বান্না করি রে বাজান। আর রান্না বান্না না করলে আমি খামু কি? চাচি শুনছি ভাইজানরা নাকি ঢাকা শহরে অনেক বড় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। আপনি ওনাদের বলতে পারেন না যাতে আপনারা ওনাদের সাথে নিয়ে যায়? তাহলে তো আপনার এখানে এত কষ্ট করে একা থাকা লাগে না, নিজে রান্না বান্না করে খাওয়া লাগে না। হ্যাঁ, আমি ওদেরকে বলছি যে আমার একলা একলা এই বাড়িতে ভাল লাগে না, দমটা বন্ধ হয়ে আসে। তারা তো খালি কয় আমার তার কাছে নিয়ে যাব, কিন্তু কেন যে নিতেছে না, বাড়িতেও আসে না। আমি বলতে পারবো না বাজান, হয়তো কাছে কর্মে তো ব্যস্ত থাকে। আচ্ছা চাচি, ভাইজানরা আপনার খোঁজ খবর নেয় তো? হ্যাঁ, মাঝে মাঝে ফোন করে তো কথা কয়, তাই আমি সব সময় মানে প্রত্যেক দিনই ফোন দিই। আসলে কাজে কামে ব্যস্ত থাকে তো বাজান, কথা কইতে পারে না। যতই ব্যস্ত থাকুক চাচি, মা ফোন দিলে ফোন ধরবো না, এটা কেমন কথা? আচ্ছা বুঝলাম ভাইজানরা নাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ভাবিরা তারা তো কোনো কাজকর্ম করে না। তারা তো চাইলে পারে আপনার একটু ফোন দিতে, আপনার খোঁজ খবর নিতে, আর মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে আপনার সাথে একটু সময় কাটাইতে। হ্যাঁ, আমার পেটের সন্তান যাগর আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, তারাই তো আসে না। কয়দিন আগে তো ঈদটা গেল, কত করে কইছি বাজান একদিনের লেগে হইলো বাড়িতে আয়, আসেনি। ঈদের সময় সবাই তো আনন্দ ফুর্তি করে, আর আমি একলা এই ঘরটার মধ্যে পড়ে থাকলাম। অথচ এই সন্তানটা যখন ছোট ছিল আমারে ছাড়া 1 মিনিটও থাকতে পারতো না। আমি না খাওয়াই দিলে খাইতো না, আমি ঘুম না পাড়াই দিলে ঘুমাইতো না। এই ঈদের সময় আমার হাতে সেমাই না খায়া আমার পোলারা কোনো সময় নামাজে যাইতো না। কিন্তু এই লেখাপড়া শিক্ষা আমার পোলারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া আমার কাছ থেকে দূরে সরে গেছে, পর হয়ে গেছে। মানিক জানুস বাপ, মাঝে মাঝে মনে হয় আমার পোলাগুলা লেখাপড়া না শিখলেই ভালো হইতো, এত বড় মানুষ না হইলেই ভালো হইতো। তাইলে আমার পোলারা ছোট থাকলে আমার কোলে তো থাকতো, আমার কাছেই তো থাকতো। আপনি ঠিক কথাই কইছেন চাচি। আজ পর্যন্ত আমি কোনো অশিক্ষিত মূর্খ সন্তান দেখি নাই যে মা বাপের থেকে দূরে থাকে, মা বাপের বৃদ্ধাশ্রমে রাখে। কিন্তু অনেক শিক্ষিত পোলাপান দেখছি যারা তাদের মা বাপের বৃদ্ধাশ্রমে রাইখা আসে। চাচি আমার তো মা নাই চাচি, আপনারা দেখলে আমার মার কথা খুব মনে পড়ে। আমার মনে হয় কি আপনি আমার নিজের মা, আর আপনার সন্তানরা আপনার পাশে নাই তো কি হয়েছে? আমি তো সবসময় আপনার সাথে আছি। এখন থেকে আপনি মনে করবেন আমি আপনার আরেকটা পোলা। তুই 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 আমার ছেলে, তুই আমার পোলা। আরে ভাইজান কেমন আছেন আপনারা? হ্যাঁ ভালো। দেন দেন আমার দেন ভাইজান। সাসি সাসি, আরে ওই সাসি দেখেন কারা আইছে। কে আইছে রে? ওই যে দেখেন। ও আল্লাহ, এই দিকে আমার কলজার টুকরা আইছে রে। দেখগুলো রাইছে। আমার কলজার টুকরা রে বাজান,
কেমন আছিস তোরা? ভালো আছিস বাবু? আহা মা, শোনো 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 শোনো, তুমি কান্নাকাটিটা কেন করতেছো বলো তো? কোথায় তুমি খুশি হবা? এতদিন পর বাড়িতে এসেছি, কান্নাকাটি শুরু করে দিছো। আমি তো আনন্দেই কাঁদতেছি রে বাজান, কতদিন পরে তো করে দেখলাম। আরিফ বাজান, তুই তো শুকাইছিস কেন? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করস না? মা খাওয়া দাওয়া করি মা, একটু কম করি আর কি। ওই আমি ডায়েট করতেছি তো, 5 কেজি ওজন কমছে, এই জন্য হয়তো তোমার চোখে শুকনা লাগতেছে। কোন দিক থেকে শুকনো দেখতেছো? নিজের ভুঁড়িটার দিকে দেখছো? আরো 5 কেজি কমাইতে হবে। আরে আমার দাদু ভাই, আমার গোল, আমার জান। দাদু ভাই, হ্যাঁ? তুমি তো ফোনে বলছিলে তুমি অনেক অসুস্থ, তোমার শরীরটা এখন কেমন? ওমা, তোমরা আসছো না? তোমাদের দেখি তো আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমি সম্পূর্ণ সুস্থ এখন। ইমরান, এই গরমের ভিতরে কতক্ষণ দাঁড়ায় থাকবো? খুব গরম লাগছে তো এখানে। উফ, আমারও খুব গরম লাগছে। বেশিক্ষণ দাঁড়া থাকতে হবে না বৌমা, আসো আসো, ভিতরে আসো। আসো। আর হ্যাঁ, তুই যা না, দাঁড়িয়ে স্ক্যান্ডারে বাজারে যা, একটা বড় বড় মাছ আনবি আর 2টা দেশি মুরগি নিয়ে আসবি, কেমন? আমার পোড়া করে ওই নিজের হাতে রান্না খাওয়ামু। এক্ষুনি যাইতেছি চাচি। এই এই দাঁড়া দাঁড়া, কই যাস? টাকা নিয়ে যা। ভুলে গেছিলাম। টাকা নিয়ে যা, আমার তো কি খুশি লাগতেছে রে বাজান। আমার খুব খুশি লাগতেছে, কতদিন পরে ভাইজান বাড়িতে আসছে। এই নে, টাকাটা নিয়ে যা। নে, বড় দেখে মাছ আনিস, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা বাজান, যা। দাদু ভাই, হ্যাঁ আমাকে একটা গল্প শোনাও না। দাদু ভাই, এখন না, গল্প তুমি শোনাম ওই তোমার আব্বা চাচার সাথে কথা বলতেছি, কথা বলে নেই তারপরে। আচ্ছা আচ্ছা বাবারা, তোমরা যে আসছো আমার যে কি ভালো লাগতেছে। দেখো, কয়দিন আগে ঈদ গেছে, কিন্তু আজকে কিন্তু আমার ঈদ। তোমরা যখন আসছো খুব ভালো করছো, কয়টা দিন বেশি থেকে যেও। কি যে বলো মা, কয়টা দিন বেশি থাকার সময় আছে আমার? তুমি জানো না, আমি একজন এমবিবিএস ডক্টর। একটা দিন চেম্বারে না গেলে আমার লক্ষ লক্ষ টাকা লস। তাছাড়া একটা জরুরি কাজ না থাকলে তো আমি গ্রামে আসতামই না। তাহলে কি দরকারে আসছো? আহ, মা, আমাদের জায়গা সম্পত্তি যা আছে আমরা সব বিক্রি করে দেব। জায়গা তুমি বেছে দিবি? আমি তো মনে করলাম ঈদের সময় দিতে পারোস নাই, তুই মাস ওইটা সময় কাটাতে আইসোস, মারে ভালোবাসি আইসোস, মার লোক দেখা করতে আইসোস। হ্যাঁ, জায়গা জমি বেছে দিয়ে কি করবি তোরা? মা, আমি ঢাকায় একটা ফ্ল্যাট বুকিং দিছি। ফ্ল্যাটটার দাম হচ্ছে 2.5 কোটি টাকা। মা, আমার অনেক টাকা দরকার, তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমার ভাগে যে জমিগুলো আছে সেগুলো আমি বিক্রি করে দিই। আর আমিও ভাবছি যে ঢাকায় জমি কিনে ওখানে একটা বাড়ি করব। তাই এখন আমার টাকা খুব জরুরি দরকার মা। ও ভাবছি যে জমিগুলো সব বিক্রি করে দেব। তোর আব্বাই কত কষ্ট করে এই জমিগুলি করছে, তার শরীরে অনেক ধরনের ব্যায়াম ছিল। আমি বলছিলাম এই জমি বেচা তোমার চিকিৎসা করাই, না, সে একতলা জমি হতে বেচার জন্য রাজি হয় নাই রে। আর আজকে তোর বাপে মাটির তলা যাইতে না যাইতেই তোরা জমি জমা বেচার কথা কইতেছিস। জায়গা জমি বিক্রি করবে না কি করবে? আমরা তো আর কখনো গ্রামে আসবো না, গ্রামের জায়গা জমি দিয়ে কি করবো? আর শুধু শুধু জায়গা জমি গ্রামে থাকলে গ্রামের মানুষ লুটপাট করে খাবে। তার চেয়ে ভালো না আমরা ঢাকায় জায়গা রাখলাম, সেখানে একটা বাড়ি করলাম, কি বলো? আসলে আম্মা আমাদের ভালো চান না। ঢাকায় আমরা একটা ফ্ল্যাট কিনি, সেখানে আরামে শান্তিতে থাকি, সেটা নিয়ে তো আম্মা ভাবছে না, ভাবছে এই গ্রামের জমি জমা নিয়ে। বৌমা, আমি আমার ছেলেদের ভালো চাই বলেই আমি বলতেছি যে জায়গা জমি যাতে না বেচে। জায়গা জমি বেচা অনেক সহজ, কিন্তু জোরানো অনেক কঠিন। এই সম্পত্তি যদি একবার বেচে ফেলাস তাহলে তোর জীবনও কিনতে যেতে পারবি না রে। তোর আব্বার কিন্তু অনেক শখ আছিল বাড়িতে একটা বিল্ডিং করণের। অন্তত যদি এতই শখ বিল্ডিং করণের, তাহলে এইখানে কর, বড় দেখে কর, সুন্দর দেখে কর। গ্রামের মানুষ দেখলে পরে তোকে সুনাম করবো। তোকে বাপ দাদা জমি বিক্রি করিস না, গ্রামের মানুষ ভালো করবো না। মা, গ্রামের বাড়িতে বিল্ডিং করে ফালায় রাখলে কোনো কাজে আসবে? এই টাকাটা লস ছাড়া কোনো কাজে আসবে এটা? এখানে কেউ এই বিল্ডিং ভাড়া হবে? একটা ভাড়াটিয়া পাবে তুমি? আমরা নিজেরাই তো কোনোদিন গ্রামে আসি না। বাপদাদার কালের এই যে টিনের ঘর, এত এত ঘর পড়ে আছে, এগুলি তো খালি থাকে। শোনো মা, আমি যে প্ল্যান করছি, প্ল্যান অনুযায়ী আমাকে কাজ করতে দাও। আমি জমি বিক্রি করবোই, এ ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে আসবে না। হ্যাঁ মা, বড় ভাই ঠিকই বলছে। দেখো মা, তোমার বয়স হয়েছে, তুমি এত কিছু বুঝবা না। আমরা দুজন যা করতেছি আমাদেরকে সেটা করতে দাও।
ঠিকই কইছিস বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি এখন কিচ্ছু বুঝি না। আরে জায়গা সম্পত্তি সব বেচে দিলে আমি থাকবো কই? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না মা। আর বাড়ির ভিটা জমি তো বিক্রি হচ্ছে না, সেটা থাকবে। আমরা মাঝে মধ্যে ঢাকা থেকে বেড়াতে আসব। আর তাছাড়া আপনারও তো একটা থাকার জায়গা দরকার। তবে আপনি না থাকলে এই ভিটা বাড়িও রাখতাম না, এটাও বিক্রি করে দিতাম। ইমরান, আরিফ, আরেকবার ভাইবা দেখ বাপ, এই বাপ দাদার ভিডিও যদি একবার এসে ফেলাস আর কোনো দিনও জোড়াইতে পারবি না বাবা। দূর মা, সবসময় নাকে কেন না তো। এই গ্রামের বাড়ির এই সমস্ত জমি সমী আমার জোড়া লাগবো না, আমি এখানে থাকবো না ব্যাস। শোনো, ওই জায়গার সম্পত্তির সমস্ত দলিল কোথায় রাখছো ওগুলো নামাই রেখো, কালকে পার্টি আসবে, দেখাইতে হবে খালি কথা বার। আসো, ঘুম আসতেছে আমার। বাবা ঠিক নেই না। আসো তাড়াতাড়ি। আল্লাহ, আমি নিতে পারি না রে আল্লাহ। আপনার চাচা, আমাদের এই বিলের আশেপাশে যতটুকু জায়গা জমি আছে আমরা দুই ভাই সব বিক্রি করে দেব। এখন বলছি যে আপনি কি রাখতে পারবেন? তার আগে তোমরা দুইটা ভাই আমার একটা কথা কও তো। তোমরা দুই ভাই, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার, মাসে যেই টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে তো আমাগো গ্রামে আরো তোমরা জায়গা কিনতে পারো। তা না কইরা তোমার বাপ দাদা যে সমস্ত সম্পত্তি রাইখা গেছে তোমরা বিক্রি করবা কেন? কারণ এই গ্রামে থাকার আমাদের কোনো ইচ্ছা নেই চাচা। আমি ঢাকা ফ্ল্যাট কিনতেছি, আমার টাকা দরকার, এই জন্য আমি জমি বিক্রি করব। যাই হোক, আপনি পুরো জমি একসাথে কিনতে পারবেন কিনা সেটা জানান। টাকা কিন্তু নগদে দিতে হবে চাচা। আমি সব জমি তো একলা কিনতে পারবো না, তবে আমার কাছে পার্টি আছে। তোমাগো এই জমি কত টাকা দাম হইলে বিক্রি করবা সেইটা আমারে কও। চাচা, বাজার মূল্য তো আপনি জানেনই, তারপরেও রাস্তার পাশে যে জমিগুলো আছে ওইটা ধরেন 2 লাখ টাকা কাঠা, আর বিলের জমিগুলো বাকি যা আছে ওগুলো 1,20,000 করে দিলেই হবে। তোমরা যে সমস্ত দাম কইতাছ এই দামে জমি বিক্রি করতে পারবা না। আমি এই যে রাস্তার পাশে কইতাছ আর এই যে বিলের দ্বারে কইতাছ এগুলো আমি বুঝি না। গড়ে আমি তোমাগো জমির 1 লাখ টাকা কইরা দাম দেবো। যদি হয় তোমরা দুই ভাই বুঝ পরামর্শ কইরা আমার কও, আর আমি নগদে টাকা দেবো এবং রেস্টোরি কইরা সাথে সাথে নিয়ে যাও। চাচা, আমার ঢাকায় তাড়াতাড়ি ফিরে যেতে হবে, এত দরদাম করার সময় আমার নাই। আমার অংশের জমি আমি 1 লাখ টাকা কাঠায় বিক্রি করতে রাজি আছি। অরটা যখন ও বিক্রি করে দেবে আমার আর রেখে কি লাভ? ঠিক আছে, আপনি টাকা পয়সা জোগাড় করেন। তাইলে তুমগো আর চিন্তা করতে হইব না। 2 দিনের মধ্যে আমি সমস্ত টাকার ব্যবস্থা করতেছি। তুমগো জায়গা সয় সম্পত্তির যে সমস্ত কাগজপাতি আছে এগুলো তোমরা ঠিক করে রাখো। তবে এদিকে কথা রইল, আমি যাই। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, বেয়াদবি মনে না করলে একটা কথা বলতাম। কি বলবি বল। জমিগুলো আপনারা বিক্রি করেন না কেন? জমি বিক্রি করবো না কেন? এই জমিগুলো তো শুধু জমি না, এগুলো হলো খাঁটি সোনা। এগুলোতে যে ফসল হয় আপনারা সারা বছর খাইয়াও আরো থাকবো। আর তাছাড়া এই জমিগুলো হলো আপনাকে বাপদাদার সম্পত্তি। আপনারা জমিগুলো বিক্রি করে দিবেন শুই না চাচি কালকে রাতে থেকে খুব কান্নাকাটি করতেছে। তাই কইতেছিলাম মায়ের মনে কষ্ট না দিয়া জমি বিক্রির চিন্তা বাদ দেন। চুপ, আর একটা কথা বলবি না। আমার জমি আমি বিক্রি করব, এ থেকে কষ্ট পেলেও আর না পেলেও এটা আমার দেখা দরকার নেই। আমার টাকা দরকার, আমি জমি বিক্রি করবো ব্যাস। ভাইজান, জমি যেহেতু বিক্রি করে ফেলাইবেন, চাচি মরে গেলে তারপর জমিটা বিক্রি করেন। চাচি বাইসা থাকতে যদি জমি বিক্রি করে দেন এই আঘাতটা চাচি সহ্য করতে পারবো না। এই থার্ড ক্লাস ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! হ্যাঁ, দালালি করতে আসছস? থাপড়ে একদম দাঁত ফেলে দিব। আমরা কি বুঝি না তুই কি মতলব নিয়ে আসছিস? হ্যাঁ, দালালি করতে আসছো? তোমার মতলবটা পরিষ্কার।
আমরা জমি বিক্রি না করে ঢাকা চলে যাই, আর তুমি বছরের পর বছর এই জমি চাষবাস করে লুটপাট করে খাও, তাই তো? তাই চাচির কথা বলে ব্ল্যাকমেল করতে আসছো না? এইসব কথা বলে কোনো কাজ হবে না, জমি আমরা বিক্রি করবোই। চল হ্যাঁ। দাদু ভাই, তোমার কি মন খারাপ? না দাদু ভাই, মন খারাপ না। ঠিক আছে। আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাদু ভাই, একটা কাজ করলে কেমন হয়? ভাবছি আমরা দুইজন মিলে পুরো গ্রাম দেখবো, তাহলে তো তোমার মনটাও ভালো হয়ে যাবে। দাদু ভাই, তোমার সঙ্গে ঘুরতে পারলে তোমার খুব ভালো লাগতো, কিন্তু আমি যে বেশিক্ষণ হাঁটতে পারি না। সরি দাদু, আমি বুঝতে পারিনি। আচ্ছা দাদু ভাই, বলো। তোমার কি এই বাসায় একা থাকতে খারাপ লাগে না? লাগলে কি করো দাদু ভাই, তোমার আব্বা আম্মা, তোমার চাচা চাচি কেউ তো এখানে থাকতে চায় না, সেই জন্য তো একা থাকি। জানো দাদু ভাই, বলো। আমিও না একা থাকি। কেন? বাবা সেই সকালে অফিসে চলে যায়, আবার রাত্রে আসে, আমি তো তখন ঘুমিয়ে যাই। আর আম্মু তার শপিং, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি এইসব নিয়েই ব্যস্ত থাকে। আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে একা থাকি। আমার না একা থাকতে একটু ভালো লাগে না। দাদু ভাই, তুমি চলো ঢাকায়, তোমাকে না আমার অনেক ভালো লাগে। তুমি আমাদের সুন্দর সুন্দর গল্প শোনাও, পঙ্খিরাজের গল্প শোনাও, আমরা গল্প করি, অনেক ভালো লাগে। তুমি মা বাবাকে বলো না তোমাকে ঢাকায় নিয়ে যেতে, তাহলে আমরা অনেক গল্প করব, খেলবো। বলে কোনো লাভ হবে না দাদু ভাই, ওরা আমার কথা শুনবে না। আমার বয়স হয়ে গেছে দাদু ভাই, আমি অচল হয়ে গেছি। অচল মানুষের কেউ দাম দেয় না দাদু ভাই, কেউ না। দাদু ভাই, তুমি গেলো না। শ্যাম, এখানে কি করো তুমি? এই তো দাদুর সাথে একটু গল্প কর। কিসের গল্প করছো? যাও ঘরে যাও, অনলাইনে ক্লাস করো, যাও। একটু পরে যায় না, দাদুর সাথে আমি আর একটু গল্প করব। বলছি না গল্প করতে হবে না, যাও। বৌমা, ও তো ঢাকায় সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকে, চার দেয়ালের মধ্যে বন্দি থাকে। এইখানে একটু শান্তিতে ঘোরাঘুরি করে, আমার সাথে গল্প করে। থাক না, একটু আমার সাথে বসুক। চুপ করেন আপনি। আপনি কি বুঝবেন? সারা জীবন তো গ্রামেই ছিলেন, পড়াশোনা সারা জীবনে করেছেন কিনা আল্লাহ জানে। আর আমার ছেলে আপনার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, আর উল্টা পাল্টা কথা বলে ওর মাথাটা খারাপ করবে। এই স্যাম, যাও ঘরে যাও। শেষ পর্যন্ত তোর বাপের সহায় সম্পত্তি বেঁচে দিলি সব। হ্যাঁ দিলাম, সেটা তো দেখলাই, আবার রিপিট করার কি আছে? শোনো মা, আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজ শেষ, কাল সকালে আমরা ঢাকা চলে যাব। হ্যাঁ মা, ওই আমারও জরুরি কাজ আছে মা, আমাকেও চলে যেতে হবে। ভাইজান, আপনারা যেহেতু চলেই যাবেন, শাশিরও এবার আপনাকে সাথে নিয়ে যান। শাশি বয়স্ক মানুষ, একলা একলা এই বাড়িতে পড়ে থাকে, ঠিকঠাক মতো রান্না বান্না করতে পারে না, খাইতে পারে না। আর আপনাকে কথা মনে কইরা সব সময় মনটা খারাপ করে থাকে। তাই কইতাছিলাম আপনাকে সাথে শাশিরে নিয়ে যান। তুই সব সময় আমাদের এই পারিবারিক ব্যাপার না বলছিস। এখানে তো আমরা পরিবারের লোকজন বসে কথা বলছি, তুই রুমে আসছিস কেন? বেরো বেরো, মানে তাহলে কিন্তু ঘাট ডাকতে দিয়ে বের করবো। বেরো। আরিফ, মানির সঙ্গে এইভাবে কথা বলবি না। ও তো ঠিকই বলছে, তোরা তো গ্রামে থাকুস না। হ্যাঁ, ও সবসময় আমার দেখাশোনা করে, আমার যখন যা লাগবে তাই এনে দেয়। ও না থাকলে যে আমার কি হতো সেটা আমি নিজেও ভাবতে পারি না। মানি তো খারাপ কিছু কয় নাই, তো করে ছাড়া থাকতে ওর তো আসলেই কষ্ট। আমার তোকে লগে ঢাকায় নিয়ে যাবা যান, আমি তোকে বাড়ির যে কোনো একটা কোনার মধ্যে পড়ে থাকুক, তখন আমি একটু ডিস্টার্ব করুম না। তবু তো আমি প্রত্যেকদিন তোদের এক নজর দেখতে পারো।
না না না, আমাদের বাসায় তো কোনো জায়গাই নেই। এক রুমে আমার ছোট বোন থেকে পড়াশোনা করে, আর এক রুমে 2টা বিদেশি ডগ আর একটা ক্যাট রেখেছি। আরেক রুমে তো আমরাই থাকি। আপাতত আমাদের বাসায় কোনো রুমই খালি নেই। আরিফ, কাজ করো, আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। ভাবি, আমাদের বাসায় তো আমার মা থাকে, সেটা তো আপনি ভালো করে জানেন। তাছাড়া আমাদের ছোট ফ্ল্যাট, আপনাদের এত বড় ফ্ল্যাটে যেহেতু জায়গা হচ্ছে না, আমাদের ছোট ফ্ল্যাটে কি করে হবে বলেন? না না, আপাতত আমি আমাদের বাসায় এখন কাউকে নিতে পারবো না, সরি। ভাবি, আপনাদের বাসায় যদি জায়গা না থাকে তাহলে আপনারা গ্রামে থাইকা যান, আপনার শাশুড়ির সাথে থাকেন। আপনার শাশুড়ির সেবা যত্ন করা তো আপনার দায়িত্ব, তাই না? এই অশিক্ষিত মূর্খ গ্রামের খ্যাত, তোর কাছ থেকে আমার শিখতে হবে কোনটা দায়িত্ব কোনটা দায়িত্ব না। আর আমি তো মরে গেলেও গ্রামে থাকবো না। দেখছো দেখছো তুমি? হ্যাঁ, তোমার মা এই চাকর বাকরকে লাই দিয়ে মাথায় তুলে রাখছে, আমাদেরকে বলে গ্রামে থাকতে। একটা থাপ্পড় দিয়ে ওদের ঘর থেকে বের করে দাও না কেন? এই তুই বেরোবি বেরোবি, নয়তো থাপড়ে আসলে থাপড়ে বের করবো। বেরো বেরো। থাপ্পড় দেওয়া লাগবো না ভাইসান, আমি এমনি চলে যেতেছি। আর ভাবি, যাওয়ার আগে আপনার একটা কথা জানা যায়, আমি কোনো চাকর বাকর না, আমি আপনার স্বামীর চাচাতো ভাই। আপনার স্বামীর শরীরে যে রক্ত, আমার শরীরেও একই রক্ত। আর ভাইজান, আপনাদের বউ আপনাদের সামনে আপনার ভাই তারা এত অপমান করলো, কিন্তু আপনারা কিচ্ছু বললেন না। আমি না মাঝে মধ্যে অবাক হইয়া যাই, আপনারা কি আসলেই শিক্ষিত? আর আপনারা কি পড়াশোনা করছেন? আপনাদের থেকে গ্রামের একটা মূর্খ অশিক্ষিত একটা রিক্সাওয়ালা অনেক ভালো। মা 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 দেখছো বেয়াদব কি বলে গেল? শোনো মা, ওকে যেন এই বাড়ির আশেপাশে কোনোদিন না দেখি। যাই হোক, আমার সকালে চলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে। হ্যাঁ সোনিয়া, চলো চলো আসো। জানো দাদু, মা বাবা না আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে। তুমিও চলো না, অনেক গল্প করবো। চলো না, চলো না, যাই। চলো না দাদু। শ্যাম, কি এত কথা কিসের? মা, আমরা তাহলে গেলাম। তুমি ভালো থেকো, শরীরের প্রতি খেয়াল রেখো। বাবারে, আমার বয়স হয়েছে, আমি ঠিক মতো হাঁটতে চলতে পারি না। তারপরেও যতটুকু পারি নিজের খেয়াল রাখি, নিজের যত্ন করি। তোরা তোদের যত্নার্থে করিস বাবা, আমার কথা ভাবিস না। তোরা নিজেদের খেয়াল রাখিস, ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বৌমা, তোমরা আমার ছেলেদের দিকে একটু খেয়াল রেখো। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমার হাজবেন্ডকে অবশ্যই আমি দেখে শুনে রাখবো। আপনি শুধু ফোন দিয়ে কান্নাকাটি করবেন না, আপনার কান্নাকাটি শুনে আপনার ছেলে তো মন খারাপ করে বসে থাকে। আসলে একা একা থাকি তো বৌমা, ছেলেদের কণ্ঠ শুনলে নিজেরা সামনে রাখতে পারি না, কান্দা চলে আসে। মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটা ছোট্ট বাচ্চা হয়ে যায়। বৌমা, মনে হয় আমি এখন ছোট বাচ্চা হয়ে গেছি, খালি তো কান্দন আসে। ঠিক আছে বৌমা, আমার কান্দন শুনলে যদি আমার পোলাগো কষ্ট হয়, আমি আর কোনো সময় কাঁদবেন না। কিন্তু বাবা, তোরা শহরে গিয়া এই বুড়া মাঠার একদম ভুললা যাইস না। মাঝে মধ্যে ফোন দিস, খোঁজ খবর রাখিস। তোকে কথা শুনলে মনটা তো ভালো হয়ে যায় বাজান। এটা কেমন কথা বললাম মা? অবশ্যই তোমার খোঁজ খবর নিব, অবশ্যই তোমাকে ফোন দিব। তবে মা, আমি যখন ফোনটা কেটে দেই তুমি বারবার কল দিও না, কারণ তোমাকে বুঝতে হবে যে আমি একটা কাজের মধ্যে থাকি, একটা ব্যস্ততার মধ্যে থাকি, তাই না? ঠিক আছে বাবা, ঠিক আছে। ইমরান, আবার কবে আসবে বাবা? এটা কি ধরনের প্রশ্ন মা? আমি একজন ডক্টর মানুষ, কত ব্যস্ততা, রোগী দেখা, হসপিটালে ডিউটি করা, কত জায়গা আমাকে যেতে হয়। আমি এখনই তোমাকে কিভাবে বলবো যে আমি আবার কবে আসতেছি? আচ্ছা ঠিক আছে, আমি আসার আগে ফোন দিয়ে আসবো। আরিফ, আরিফ বাবা, ও তো ডাক্তার মানুষ, ওর তো অনেক রোগী থাকে, তো ও তো ব্যস্ত। তোর তো তেমন কোনো কাজ নাই, তুই চাইলে কিন্তু আর কটা দিন থেকে যেতে পারোস। ঠিক আছে বাবা। অসম্ভব, কোনোভাবেই থাকা যাবে না। আর যে গরম, এই গরমে আমি আর কয়েকটা দিন থাকলে গরম সেদ্ধ হয়ে মারা যাব।
তাছাড়া এখানে খাওয়া দাওয়ার সমস্যা, মোবাইল নেটওয়ার্কের সমস্যা, আশেপাশে কোনো পার্লারও নাই, ভালো একটু টয়লেট নাই। ও মাই গড, এখানে কোনোভাবেই থাকা যাবে না। কি হলো, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? চলো। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শ্যাম চলো। না আমি যাব না, কেন? আমি দাদুর সাথে থাকবো। ঢাকার ওই জায়গায় আমার ঢাকায় থাকতে একটু ভালো লাগে না। এছাড়া ওইখানে আমার দাদুও নাই, এখানে থাকতে আমার খুব ভালো লাগে। দাদু আমাকে গল্প শুনে অনেক আদর করে আমার। আমি দাদুর সাথে গ্রামে থাকবো, তোমরা ঢাকায় চলে যাও। একটা চর মারবো বেয়াদব ছেলে। গ্রামে থেকে থেকে তুমি কি চাষাবসা হতে চাও, খ্যাত হতে চাও? বৌমা, তুমি আর নাতির সাথে এরকম ব্যবহার করো না। ও ছোট মানুষ, ওর মনটা ছোট হয়েছে। আপনি চুপ থাকেন। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, আপনি সবকিছু ওকে শিখিয়ে দিয়েছেন। চলো চলো বলছি। না আমি যাবো না, আমি দাদুর কাছে যাবো না। না না আমি যাবো না। এই চলো। দাদু দাদু যাবো না। চাচি, যে সন্তানরা আপনার বাড়িতে একলা ফালাইয়া চইলা গেল, এমনকি যাওয়ার আগে বাপ দাদার সম্পত্তি সব বিক্রি করে দিল, আপনি এত করে অনুরোধ করলেন, আমি অনুরোধ করলাম, তারপরও তাদের সাথে আপনারা নিয়ে গেল না। সেই সব সন্তানদের কথা চিন্তা করে মন খারাপ করার কোনো দরকার নাই। বাবারে, আমার সন্তানরা আমার সঙ্গে যত অন্যায় করুক, আমি মা হয়তো তাদের সঙ্গে রাগ করে থাকতে পারি না। ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া আমার ভুলা যেতে পারে, কিন্তু মা, আমি তো মা। মা কখনো সন্তান রে ভুলা থাকতে পারে না বাবা। আমার এখন ওগুলো তো ভীষণ টেনশন হইতেছে। কিসের টেনশন চাচি? সেই সকালবেলা সবাই মিলে বাইরে গেল, এখন পর্যন্ত একটা খবর জানি না ঠিক মতো পৌঁছাইলো কিনা। আমি যে এতবার ফোন দিলাম, ফোনটাও ধরলো না। চাচি, মারা বুঝে এমনই হয়, তাই না? যে সন্তানরা যাওয়ার আগে আপনার মনে এত কষ্ট দিয়ে গেল, তাদেরকে নিয়ে আপনার কত চিন্তা, তারা ঠিকঠাক মতো পৌঁছাইল কিনা। আরে সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা, কত মায়া, কিন্তু নিষ্ঠুর সন্তানরা এটা বুঝে না। আপনি কোনো চিন্তা করেন না চাচি, ভাইজানরা ঠিক মতো ঢাকায় পৌঁছেস। তুই কেমনে জানলি? আরিফ ভাই আর ইমরান ভাই দুজনেই আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, আমি দেখছি। ঢাকায় পৌঁছাইয়া তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে। আজ আমার সন্তানরা ফেসবুকে পোস্ট দিতে পারে, অথচ মায়েরে একটা মিনিট ফোন করে জানাইতে পারে না যে ওরা ভালো আছে। ইয়া আল্লাহ, তুমি কোথা থেকে দেখতেছো? আমি আর সহ্য করতে পারতেছি না, তবে আমার নিয়ে যাও, আমার স্বামীর কাছে নিয়ে যাও। চাচি, আল্লাহ তো লাগে আপনি এসব কথা কইেন না। আর আমি জানি আপনি সারাদিন কিচ্ছু খান নাই। এই যে আমি আপনার লেগে খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে নেন চাচি। আমি যাই, একটা প্লেট নিয়ে আসছি। না বাজান, আমি এখন কিচ্ছু খাইতে পারবো না, আমার গলা দিয়ে কিচ্ছু নামবো না, আর শরীরটা ভালো লাগতেছে না বাজান। তুমি যাই খায় নাও, আমি শুয়ে থাকি একটু।
যাও। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই বলতেছেন? হ্যাঁ, ডক্টর ইমরান বলছি। কে বলছেন প্লিজ? ভাইজান, আমি আপনার চাস্তো ভাই মানিক। আমার চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। কি ফোন দিয়েছিস কেন, কিছু বলবি? ভাইজান, কয়দিন ধরে চাচি খুব অসুস্থ, শরীরটা অনেক খারাপ। চাচির একটা ভালো ডাক্তার দেখানো দরকার। আর ভাইজান, আপনি নিজেই তো ডাক্তার, আপনি একবার গ্রামে আসেন না, চাচির একটু দেখেন তার শরীরে কি হয়েছে। আরে না না, আমি ঢাকার বাইরে যাচ্ছি। ময়মনসিংহে আমার একটা গুরুত্বপূর্ণ সার্জারি আছে, ওখানে যেতে হবে। আমি আসতে পারবো না। আপনি আসতে পারবেন না? তাহলে ভাইজান একটা কাজ করেন না, আপনি আমার কিছু টাকা পাঠান, আমি চাচির একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। তুই কি স্টুপিড? আমি বললাম যে আমি বাইরে যাচ্ছি, ঢাকার বাইরে। এখন আমার কাছে কোনো ক্যাশ টাকা ফাঁকা নাই। তুই এক কাজ কর, ওই আরিফকে ফোন দে। হ্যালো ভাইজান, হ্যালো। হ্যালো। ইয়ে, এটা কি আরিফ ভাইয়ের নাম্বার না? হ্যাঁ, আমি আরিফের স্ত্রী সোনিয়া। আপনি কে? আহ, ভাবি, আমি আরিফ ভাইয়ের চাস্তো ভাই মানিক বলতেছিলাম। ও আচ্ছা, কেন ফোন করছো তুমি? ভাবি, কদিন ধরে চাচি না খুব অসুস্থ, শরীরটা অনেক খারাপ। আরিফ ভাইয়ের একটু কন না, গ্রামে আইসা চাচির একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে। না না না, আরিফ এখন আসতে পারবে না, ওর অফিসে এখন অনেক কাজের প্রেশার, আমাকে সময় দিতে পারে না। ও আচ্ছা, তাহলে ভাবি আরিফ ভাইয়ের কন না, আমারে কিছু টাকা পাঠিয়ে দিতে, আমি চাচির ডাক্তারের কাছে নিয়ে যাবো। চাচি অসুস্থ নাকি অসুস্থতার কথা বলে টাকা নিয়ে মেরে খাওয়ার ধান্দা করতেছো, কোনটা? এসব আপনি কি কইতেছেন ভাবি? আমারে কি আপনার ধান্দাবাজ মনে হয়? অবশ্যই ধান্দাবাজ মনে হয়। তোমাদের মতো গ্রামের ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। বড় লোক দেখলে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা খাওয়ার ধান্দা করো। এইসব ধান্দাবাজি আমার সাথে চলবে না। এসব ফালতু কাজে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভাবি বিশ্বাস করেন, আমি কোনো টাকা মাইরা খাওয়ার ধান্দা করতেছি না। চাচি সত্যিই খুব অসুস্থ, শোয়া থেকে উঠতে পারতেছে না। এই চুপ করো তো, আমাদের ফ্ল্যাটের কিস্তি গতকালকে দিয়ে দিয়েছে, এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। ফোন রাখো। কিরে মানে কার লগে ফোনে কথা কইলি? তাছাড়া ইমরান ভাই আর আরিফ ভাইয়ের বউয়ের সাথে কথা বললাম, চাচি খুব অসুস্থ। খবরটা না করে জানাইলাম, কিন্তু ওনারা সাফ সাফ জানাইয়া দিল ওনারা কেউ গ্রামে আইসা চাচির চিকিৎসাও করাইতে পারবো না, আর খরচের জন্য কোনো টাকা পাঠাইতে পারবো না। এখন চাচির জন্য কিছু জরুরি ওষুধ কেনা দরকার, আমার কাছেও তো তেমন কোনো টাকা পয়সা নাই। কি করুম, আমার মাথায় কাজ করতেছে না চাচা। আরে বাবের দিকে তাকাইলে খুব কষ্ট লাগে। ভাবি কত কষ্ট করে এই দুইটা পোলার মানুষ করছে, আর সেই পোলারা এখন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া মায়ের বাড়ির ভিতরে ভাঙায় রাখছে। বড় ছেলেটা ডাক্তার, অথচ তার মা ঘরের ভিতরে বিনা চিকিৎসায় দুই থেকে মরতেছে। ওর হইল বিবেকহীন শিক্ষিত, দুইটাই জানোয়ার। মানিক, আমার কাছে তো বেশি টাকা নাই, এই যে 5,000 টাকা আছে, যা ভাবির লিগে ঔষধ নিয়ে আয়। চাচা, আপনারা অনেক ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আপনার টাকা আমি শোধ করে দিব। চাচা দেখেনে এই আপনার লাগে ওষুধ নিয়ে আসছি। ওষুধ কি দিয়ে আনলি? মানে আমার ছেলেরা টাকা পাঠাইছিল? না চাচি, ভাইজান করে কল দিছিলাম, তারা আমার জানাইয়া দিল কেউ আসতেও পারবো না, আর কোনো টাকা পয়সাও পাঠায় নাই। কি দিয়ে আনলি? তোর কাছে টাকা পয়সা ছিল না? ওই যে আমাকে আফতাব কাকা আছে না, হ্যাঁ।
আফতাব কাকার কাছ থেকে 5,000 টাকা ধার নিছি, ওই টাকা দিয়েই তো ওষুধ নিয়ে আসলাম। চাচি, আপনি মন খারাপ করেন না, এত দুশ্চিন্তা করতেছেন কেন? আমি তো আছি, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। খাবার দাবার তো কিছুই খান নাই, আমি চাই আপনার লেগে খাওয়ান নিয়ে আসি, খাবার খাইয়া তারপর ওষুধ খেয়ে নেবেন, ঠিক আছে? এই যে চাচি, খাবার নিয়ে আসছি, লড় হাতে দিল। চাচি, হ্যাঁ, দেখ ভোরের আলো জানালাতে মা বসে রয় চুপ, দূর শহরে সন্তান তার ব্যস্ত তারি রূপ। ভোরের আলো জানালাতে মা বসে রয় চুপ, দূর শহরে সন্তান তার ব্যস্ত তারি রূপ। হাতে ধরা পুরনো ছবি, চোখে জমে জল, কবে আসবি বাবা আমার, বুকের ভেতর বল, বুকের ভেতর বল। মা তো শুধু অপেক্ষাতে দিন গুনে যায়, সন্তানের একটুখানি ডাকেই হাসি পায়। মা তো শুধু অপেক্ষাতে দিন গুনে যায়, সন্তানের একটুখানি ডাকেই হাসি পায়। সবাই যখন আপন সুখে ভুলে যায় তারে, মায়ের ভালোবাসা থাকে আজীবনী দারে। সবাই যখন আপন সুখে ভুলে যায় তারে, মায়ের ভালোবাসা থাকে আজীবনী দারে, আজীবনী দারে। চাচি, চাচি, কিরে কিরে বাজান আইস। এই যে চাচি, বাজার থেকে যা যা কইছেন সবকিছু নিয়ে আসছি। আস্তে। আরে বাজান, আরে বাবা, কি বলে যে আমি তোরা ধন্যবাদ দিব রে বাবা। আমার নিজের ছেলেরা আমার খোঁজ খবর রাখে না, আর তুই দিন রাত আমার সেবা যত্ন করস, আর খোঁজ খবর রাখোস। এই দিন আমি কেমনে শোধ করবো রে বাবা? চাচি, এসব কথা বলে কিন্তু আপনি আমার লজ্জা দিতেছেন। আমার মা নাই, আপনি আমার মাথায় যেমনি হাত বুলাইয়া দেন,
আমার আদর করেন, ভালোবাসেন। এই আদর ভালোবাসা এটা তো আমি কোটি টাকা দিয়েও কখনো কিনতে পারুম না। আচ্ছা, এসব কথা বাদ দেন তো। সাসি, একটা সুখবর আছে। কি সুখবর? আমি ঢাকায় একটা চাকরি লেগে আবেদন করছিলাম, ওরা আমার ইন্টারভিউ লেগে যাইতে কইছে। মাশাআল্লাহ। তাই আমি ভাবছি ঢাকা ইন্টারভিউ দিতে যাবো, আর কিছু কাজ বাজ বাকি আছে, সব কিছু মিলাইয়া আমার 8-10 দিন ঢাকা থাকতে হইব। মাশাআল্লাহ, এটা তো খুবই খুশির খবর। এতদিনে আল্লাহ তোর দিকে মুখ তুললে চাইছে। যা, তুই ইন্টারভিউ দিয়ে আয়। আমি নামাজ পড়ে আল্লাহকে দুহাত তুলে ভিক্ষা চামু, তোর তোর মনের আশা আল্লাহ পূরণ করে। কিন্তু চাচি, আপনার বাড়িতে একা রাইখা আমার কিছুতে যাইতে মন চাইতেছে না। কোনো সমস্যা নেই রে বাবা, আমি তো একলা থেকে অভ্যস্ত, আমার কোনো সমস্যা হইব না। তুই যা বাবা, এমন একটা সুযোগ কোনো সময় হাতছাড়া করা ঠিক না। এই চাকরিটা তোর খুবই দরকার। যা, আল্লাহর নাম নিতে চলে যা। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন আমি যাবো, তবে আপনার যখনই যা কিছু দরকার হইব আপনি কিন্তু আমার ফোন দিয়ে জানাইবেন। আমি দোকানদারে কইয়া যাবো, ও যাতে বাড়িতে এসে দিয়া যায়। আচ্ছা, অসুবিধা হইব না। আরেকটা কথা চাচি, কি? আমার যদি চাকরিটা হয়, আমি যেখানে চাকরি করুম আপনারা কিন্তু সেখানে নিয়ে যাবো। এই বাড়িতে আপনার আর একলা একলা থাকতে দিব না। সেটা হইব না, সেই সময় দেখা যাইব। আগে তোর চাকরিটা তো হোক, তুই না দেরি করিস নাই। এটা একটু ভিতরে রাখা আল্লাহর নাম নিয়ে বাইরে হয়ে যা বাবা, যা। ও ও, আচ্ছা 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 ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, সালাম করার লাগতো না। যাও, তুমি যাও, আমি দোয়া করে ফু দিয়ে দিই ম্যাডাম। যাও, যা যা বাবা, যা যা, মন খারাপ করিস না। আমি তো জন্য সবসময় দোয়া করি বাজান, দোয়া করবো। যা যা, মন খারাপ করিস না, যা, আমি ভালো থাকুক। কিসের আওয়াজ হলো? আল্লাহ, হ্যালো, হ্যালো ইমরান। কি ব্যাপার মা, তুমি এত রাতে ফোন দিয়েছো কেন? ঘুমাওনি এখনো? বাবা, আমি ঘুমাই গেছিলাম বাবা, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, কেমন ডর ডর লাগতেছে, আর তোর কথা মনে পড়তেছে। বাজান, তোমাদের খুব দেখতে ইচ্ছে করতেছে। তুমি বৌমারে নিয়ে নাতিরে নিয়ে একটু আসো, 2 দিন থেকে যাও আমার কাছে। ওহ মা, যত বয়স বাড়তেছে দিন দিন তুমি বাচ্চা হয়ে যাচ্ছ। এখন রাত 9টা বাজে, এই রাতের বেলা চাইলে কি আমি বাড়িতে যেতে পারি? তাছাড়া আমি একজন এমবিবিএস ডক্টর মা, আমার ব্যস্ততার কোনো শেষ আছে? তাছাড়া এই মাসে আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু দেশের বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে এসে তারপর আমি তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? বাবা রে, তুই যেখানে যাস আমার সঙ্গে দেখা করে যাইস। আমি তো এতদিন অপেক্ষা করে থাকতে পারুম না, তবু না দেখে কেমনে থাকুম। আরে তো মা, রাখো তো ফোন, রাখো, ঘুমাও। আমি কতবার বললাম যে আমি ট্যুর থেকে আইসে তারপরে তোমার সাথে দেখা করব, খালি কথা বাড়াও। কিসের আওয়াজ করলো?
হ্যাঁ আরিফ, হ্যালো মা, কি হয়েছে এত রাতে ফোন দিলা? বাবা আসলে তোদের কথা মনে পড়ছে বাবা, খুব দেখতে ইচ্ছে করতেছে তোদেরকে। বাবা রে, 2টা দিনের জন্য আয় না, আমার সঙ্গে দেখা করে যা। এখন তো আসতে পারবো না মা, নেক্সট উইক আমার শালির বিয়ে। বিয়ের সাথে অনেক ঝামেলা আছে মা, আমি এই ঝামেলা শেষ করে তারপরে গ্রামে আসবো না। শোনো মা, আমি সারাদিন অফিসে অনেক কাজের চাপ ছিল মা, আমি একটু ঘুমাচ্ছিলাম, একটু ঘুমাই। হ্যাঁ ঘুমাই, হ্যাঁ। আল্লাহ, বাড়ি ঘর উঠান সবকিছু ময়লা হয়ে রয়েছে। মনে হয় চাষির শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে, ওই কারণে ঝাড়ু দিতে পারে নাই। চাষি, 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 দরজা তো ভিতর থেকে লাগানো। চাষি, আমি মানিক, দরজা খোলেন। চাষি, চাষি, কেমন জানি একটা গন্ধ আসতেছে। চাষি, চাষি, দরজা খুলেন। চাষি, 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 আপনারা কে কোথায় আছেন? কেউ আছেন? কেউ আছেন? আপনারা দেখেন না গেটটা খুলতেছে না। ভাই একটু আসেন না ভাই। চাষি, ভাই, ভাই কে কই আছেন? ভাই দেখেন না, চাষি গেট খুলতেছে না। ভাই আসেন না। কাকা, চাচা, চাষি, 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 একটা লাঠি দেন না। চাষি, ভাই একটা লাঠি দেন না। চাষি, 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 ও চাষি, 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 ও কাকা, কাকা, চাষি, কাকা, চাষি দেন, আমার সারার কাকা, না, চাষি, না, পয়সা গেছে না গন্ধ বাইরে। হ্যাঁ আল্লাহ, ও চাষি, কাকা, কাকা, আমার একটু চাচা, আমি সারাক্ষণ চাষির কাছে থাকতাম। গত কয়টা দিন আগে আমি একটা ইন্টারভিউতে ওর জন্য ঢাকা গেছিলাম, আর সেই সময় চাষি, ও আল্লাহ রে, ও আল্লাহ, আমি কেন ঢাকা গেছিলাম? ও চাষি, চাষি, তুমি ফিরে আসো না চাষি। আল্লাহ জানে একা ঘরের মধ্যে কত কষ্ট পাইয়া চাষি মারা গেছে। মারে, তুই কান্নাকাটি করিস না, এমনি পচা লাশ, দেরি করা ঠিক হইব না। চল
জানাজা দিয়া আমরা দাফন করার ব্যবস্থা করি। মা, ও মা, এই খবরদার, আবার চাচির লাশের কাছে আপনারা কেউ আসবেন না। মানিক, তুই কি বলছিস? তুই আমার মায়ের লাশের কাছে আমি আসবো না মানে? মা, আপনারা নিজেরা কি তার সন্তান দাবি করতেছেন? আপনারা তার সন্তান না, আপনারা হইলেন তার খুনি। আপনারা আমার শাশুড়ি খুন করছেন। এই মানে কি কস? আমরা আমাকে মারি মারছি? আপনারা আমার শাশুড়ি খুন করছেন। আমার শাশি 10 মাস 10 দিন আপনা করে গর্ভে ধারণ কইরা এই দুনিয়াতে আনছে। কত কষ্ট কইরা ছোটবেলা থেকে আপনা করে লালন পালন কইরা বড় করছে, পড়াশোনা করাইছে, শিক্ষিত বানাইছে। শিক্ষিত হয়ে আপনারা বড় বড় অফিসার হয়ে গেছেন, অনেক বড় অফিসার। কিন্তু বড় অফিসার হইয়া আপনারা হয়ে গেছেন বিবেকহীন। আপনার মা, স্যার, এত বয়স হয়েছে, যে মানুষটা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, সেই মানুষটার কখনো খোঁজ খবর দিতেন না। শাশি আপনার করে কতবার কইছে যে বাজান আমারে তোকে কাছে নিয়ে যা, এই বাড়িতে থাকতে আমার কষ্ট হয়, এখানে আমার ভাল লাগে না। কিন্তু আপনারা শাশিরে নিয়ে যান নাই। আপনাকে বাড়িতে বিদেশি কুত্তা, বিদেশি বিলাই এগুলো পালতে পারেন, কিন্তু যেই মা আপনার ঘরে জন্ম দিছে সেই মার আপনাকে বাড়িতে জায়গা হয় নাই। আর এই যে আপনি না অনেক বড় ডাক্তার, অনেক নাম করে ডাক্তার, আপনার মতো এমন একটা ডাক্তার পোলা থাকতে আমার শাশি, আপনার মা বিনা চিকিৎসায় কেমনে করে মারা যায়? আর আপনি না অনেক বড় ইঞ্জিনিয়ার, লাখ লাখ টাকা কামাই করেন। আপনার মতো এমন একটা নামি দামি মানুষ, এত টাকাওয়ালা মানুষের মা হইয়া আমার শাশি বিনা চিকিৎসায় কেমনে করে মারা গেল? আছে আপনার কাছে কোনো জবাব? আমি জানি আপনার কাছে কোনো জবাব নাই। আমার শাশি শুধুমাত্র তার দেহটাই বাড়িতে পড়ে থাকতো, জানেন, সারাক্ষণ খালি আপনাকে কথাই কইতে থাকতো, সারাদিন সারা রাত খালি আপনাকে গল্প। কোনোদিন আপনাকে নামে একটা বদনাম করে নাই, আমার কাছে একটা খারাপ কথা কয় নাই। তার কলিজাটা, তার আত্মাটা সবসময় আপনাকে কাছে পড়ে থাকতো। আর সেই মার আপনারা খোঁজ খবর রাখতেন না। সব থেকে কষ্টের কথাটা কি জানেন? আপনার মা গত 7 দিন আগে সেই বাড়িতে ময়রা পৌঁছে গেছে, কিন্তু আপনারা তার পেটের সন্তান হয়েও একটা বারের জন্য তার খোঁজ খবর নেন নাই। এই কেমন সন্তান আপনারা? আবার আসছেন মা দাবি করতে, তার লাশ ছুঁয়া দেখতে। আপনারা অনেক বড় বড় অফিসার হয়েছেন। আমার শাশি আপনার ঘরে পড়াশোনা করে অনেক বড় বড় অফিসার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। কিন্তু এই অফিসার আর ইঞ্জিনিয়ার বানাইতে গিয়া, এইসব হইতে গিয়ে আপনাকে একটা জিনিস অনেক ছোট হয়ে গেছে। সেটা কি জানেন? সেটা হইলো আপনাকে সময়। আপনাকে মার জন্য আপনাকে কোনো সময় ছিল না। এই যে চলে গেছে তো মানুষটা, এখন আর আইবো না। আর একটা বারের জন্য আপনার ঘরে ফোন দিয়ে বিরক্ত করবো না, আপনার ঘরে কইবো না যে বাজান আমারে তো কাছে নিয়ে যায়, এই বাড়িতে আমার অনেক একলা লাগে, আমার কষ্ট হয়, আমি এখানে থাকলে আমার খারাপ লাগে। আর কোনোদিন আপনার ঘরে কইবো না বাজান বাড়িতে আয়, তোরা বাড়িতে আইলে আমার শান্তি লাগে। কাউরে কিচ্ছু জিগাইব না। এই পড়াশোনা কইরা আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু সুশিক্ষিত হইতে পারেন নাই। আপনারা হইছেন বিবেকহীন, আপনারা হইছেন মানুষরূপী জানোয়ার, আপনারা হইছেন মানুষরূপী শয়তান। আপনারা আমার শাশিরে খুন করছেন, মাইরা পালাইছেন আমার শাশিরে। আল্লাহ আপনাকে বিচার এই দুনিয়াতে করবো, উপরে আছে না? আল্লাহ আপনাকে বিচার করবো, আল্লাহ বিচার করবো। আব্বু আম্মু, তোমরা দাদিকে ঢাকায় নিয়ে যাও নাই, আমার সাথে গল্প করতে দাও নাই, খাইতে দাও নাই। আমি বড় হলে
তোমরা আমার দাদুর সাথে যা যা করছো আমিও তোমাদের সাথে তাই করব। দেখছস তোর সন্তান তোকে কি কইতেছে? তোরা পাপ করছ, পাপের শাস্তিও তোরা পাইছ। বাবির কোন সন্তান নাই, বাবির কোন সন্তান নাই। ভাবি একটা ঘরের মধ্যে বইরা পয়সা রয়েছে। তোরা কেন দাঁড়ায় থাকি? আমরা গ্রামবাসী যারা আছি সবাই মিলা ভাবির জানাজা পড়ো, ভাবির মাটি দেব, তবু দরকার নাই। তোরা সব সরেন, সরেন, এই উঠা। ভোরের আলো জানালাতে মা বসে রয় চুপ, দূর শহরে সন্তান তার ব্যস্ততারই রূপ। ভোরের আলো জানালাতে মা বসে রয় চুপ, দূর শহরে সন্তান তার ব্যস্ততারই